হোক সে ভয়ানক, তার থেকে ভয়ানক হব, প্রয়োজনে কেড়ে নেব, তাও ওই অদ্রিতাকে আমি বুক করব। জাহিনের কথাবার্তার ধরন যেন কোনো পাগলা গারোতে থাকা সাইকোদের মতো। জাহিনের বাবাও কিছুটা ভয় খেয়ে যায়। তিনি ছেলেকে আর কিছু না বলার সিদ্ধান্ত নেন। খান গ্রুপের নতুন সিইও কোনো সংবাদ, কোনো পূর্বাভাস ছাড়াই চলে এসেছে। চেয়ারম্যান আশরাফ খানের ছেলের কথা মোটামুটি সবাই শুনেছে, তবে এই প্রথম সবাই তাকে দেখেছে। একজন রাজা যেমন তার রাজত্ব প্রবেশ করে, ঠিক সেরকমভাবেই নিজের অফিস রুমে প্রবেশ করে আদ্রিস। আদ্রিসকে দেখে সেক্রেটারি প্রেমা এগিয়ে আসে। স্যার, আমি আপনার সেক্রেটারি প্রেমা। আদ্রিস নিজের টেবিলে থাকা ফিসিটার দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সেক্রেটারি প্রেমা আবার বলে, স্যার। আদ্রিস এবার মাথা তুলে তাকায়। হোয়াট? মানে স্যার, আমি সেক্রেটারি প্রেমা। নাইস টু মিট ইউ, মিস প্রেমা। অফিসে কী চলছে এবং নতুন প্রজেক্ট কী এবং কী চলবে সব কিছুর একটা ক্লিয়ার ডিটেলস আমাকে শেয়ার করুন দ্রুত। আর হ্যাঁ, এসবের সঙ্গে আমাকে একটা ব্ল্যাক কফি দিতে বলবেন। এবং আমি যখন এসব চেক করব, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আই রিপিট, কেউ যেন ডিস্টার্ব না করে। জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা কথা, আসার সময় কিছু চেয়ার ফাঁকা দেখছি, ওরা কোথায়? স্যার, ওরা হয়তো কোথাও কাজে গেছে। অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। কেউ যদি নিজের আসন থেকে উঠে কোথাও যায় ওয়াশরুম আর লাঞ্চ ব্রেক ব্যতীত, তবে তার সেদিনের বেতন কাটায়। নোটিশটা প্লিজ বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আপনি এখন আসতে পারেন। আদ্রিস কোট খুলে চেয়ারে রাখে এবং তার নতুন সিইও এর চেয়ারে বসে পিসি অন করে। প্রেমা আদ্রিসের শার্টের উপর দিয়ে ওর ওয়েল বিল্ড বডির প্রতিটা ভাঁজ পর্যবেক্ষণ করে ফেলেছে। কেমন জানি একটা নেশা, যেটা ওকে দেখলে যে কোনো মেয়ে করতে চাইবে। আদ্রিস কিছুক্ষণ পর একটা মুস্কি বাজায়। প্রেমার ধ্যান ফিরে। স্যার, আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিয়েছে, তাহলে এখানে কি? সরি স্যার, সরি। প্রেমা বেরিয়ে যায়। অফিসের সকল কলিগদের উদ্দেশ্যে আদ্রিসের নতুন নিয়মের কথা জানিয়ে দেয় প্রেমা। এটা কি হলো? বাস এসেই এরকম তোড়জোড় শুরু করে দিয়েছে। বাড়ি খারাপ তো, তাই ইতালি থেকেছে এতগুলো বছর, সেই রকম একজন। দেখা যাক। প্রেমার কথায় নাকি ভাড়ায়। সবাই আদ্রিসের ব্যাপারে একটা করে মতো প্রকাশ করছে, তবে কিছু ভালো আর কিছু খারাপ। প্রেমা আদ্রিসকে ব্ল্যাক কপি এবং সব কাজের ডিটেলস দিয়ে দেয়। আদ্রিস পুরোটা দিন ধরে সেটাকে স্টাডি করে। অফিস ছুটি হওয়ার পরেও আদ্রিস কিছু কাজ দেখছিল। এমন সময় সেখানে আসে প্রেমা। স্যার, অফিস তো ছুটি হয়ে গেছে, বাড়িতে যাবেন না? অফিস ছুটি হয়েছে, তাহলে আপনি এখানে কি করছেন মিস? মানে স্যার, আপনি আসেন, আমি কি করে চলে যাই? আদ্রিস হাতে থাকা ফাইলটা বন্ধ করে সামনে তাকায়। দেখুন মিস, আমার কাজ কখন শেষ হবে, আমি কখন যাব, এটা আমার বিষয়। আপনার কাজ শেষ, আপনি চলে যান। আমার জন্য কাল থেকে অপেক্ষা করবেন না। প্রেমে একটু অবাক হয়। ছেলেটা তাকে এভাবে ইগনোর করছে। প্রেমে এই অফিসের ভেতর সব থেকে সুন্দরী এমপ্লয়ি। সে অতিরিক্ত আধুনিক, স্মার্ট একটা মেয়ে। তাকে যে কেউ পছন্দ করে। তবে কথায় আছে না, মানুষ সেটাই বেশি পছন্দ করে যেটা তাকে পাত্তা দেয় না। এখানেও প্রেমার অবস্থা ঠিক সেই রকম। তবে আদ্রিসের অ্যাটিটিউড প্রেমার মন কেড়েছে। তাই তো অফিস ছুটি হওয়ার আগে চলে যাওয়া মেয়েটা অফিস ছুটি হবার পরে অপেক্ষা করছে আদ্রিসের জন্য। আদ্রিস দেখে প্রেমা এখনও দাঁড়িয়ে আছে। সে তার গাড়ির চাবি নিয়ে উঠে দাঁড়ায়। প্রেমা মনে করে হয়তো এবার আদ্রিস তাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলবে, কিন্তু প্রেমাকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্রিস চাবি নিয়ে সোজা বাইরে চলে যায়। প্রেমা আদ্রিসের পেছন দিকে তাকিয়ে আছে। পেছন থেকেও পারফেক্ট, আর অ্যাটিটিউড দেখো না। আমি তো বারবার ক্রাশ খাচ্ছি মিস্টার খান। খানবাড়িতে সারাদিন শাশুড়ি মায়ের সঙ্গে বসে আদ্রিসের অফিস যাওয়ার আগে যত কাজ করতে হবে সবটা ট্রেনিং নিয়েছে আদ্রিতা। টাইও বাঁধা শিখে গেছে। মিসেস মাধবী বেগম শেষ কাজটা শিখিয়ে দিলেন। হয়েছে মাগো তোমার শেখা? হ্যাঁ মা, এবার আমি একা সব পারবো। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। আমি তো একটা লক্ষ্মী বাচ্চা এনেছিলাম বাড়িতে। আদ্রিতা হাসে। তার শাশুড়ি আসলেই তাকে ভীষণ ভালোবাসে। এমন সময় মিসেস মাধবী বেগমের ফোনে ফোন আসে। আদ্রিতার আম্মু কল করেছে। আদ্রিতা আম্মু ফোন করছে। ধরো মা, কি বলে শুনি। মাধবী বেগম কল রিসিভ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিয়ান, ভালো আছি, আবার ভালো নেই। কেন, কি হয়েছে?
আদ্রিতার বাবাকে সালাম হোসেনের ছেলে গুলি করে মারার চেষ্টা করার অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলাম না। কি করব বুঝতে পারছি না। আদ্রিতা কথাটা শুনে ব্যাকুল হয়ে পড়ে। আম্মু কখন নিয়ে গেছে আব্বুকে? আদ্রিতা, মারে চিন্তা করিস না বাবা। বেআইন আপনার পাশে আদ্রিতা? হ্যাঁ বেআইন, ও আমার সাথেই ছিল। আদ্রিতার মা চিন্তিত হয়ে পড়ে। আদ্রিতার বাবা হাজার অন্যায় করুক মেয়ের সঙ্গে, কিন্তু মেয়ে বাবা বলতে পাগল। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। এমন সময় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আদ্রিতা দৌড়ে যায় আদ্রিসের কাছে। আদ্রিসকে জড়িয়ে ধরে আদ্রিতা মাথা উঠিয়ে বলে, আব্বুকে পুলিশে ধরে নিয়ে গেছে, কিছু করুন। আদ্রিস ব্রু কুচকে তাকায়। তুই কি করে জানলি? আদ্রিতা চোখ নিয়ে পানি গড়িয়ে পড়ে। আম্মু ফোন করেছে। তোর কাছে তো ফোন নেই বউ, তুই কি করে জানলি? আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয়। উফ, মাকে কল করেছিল। আপনি দ্রুত কিছু করুন, এত প্রশ্ন না করে। আদ্রিতাকে নিজের কাছে নিয়ে নেয়। তুই আমার থেকে সরে যাচ্ছিস কেন? আমি সরছি না, প্লিজ কিছু করুন। করবো তো জান, তুই বলেছিস আমি কিছু করব না, তা কি হয়? আদ্রিতা চোখের পানি মুছিয়ে দেয়। জান, তুই কাঁদবি তখন যখন তুই রাতে আমার সঙ্গে একান্তে মুহূর্ত কাটাচ্ছিস। তোর চোখে আমি শুধু সেই সময় পানি দেখতে চাই। তখন যত ইচ্ছে কাঁদবি, আমার কাছে ভিক্ষে চাইবি ছেড়ে দেওয়ার জন্য। এখন কাঁদবি না। আর যখন কাঁদবি আমি মনে করব তোর আমাকে একান্তই খুব কাছে চাই। আদ্রিতা এখন বাবার চিন্তায় মগ্ন। আদ্রিসের ঠোঁট কাটা কথা শুনিও সে কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না, কারণ সে বুঝতেই পারছে না আদ্রিস কি বলছে। আদ্রিতা চোখের পানি আবার মুছিয়ে দেয়। বলেছি না, না কাঁদবি না। আদ্রিতা ব্যাকুল হয়ে বলে, কিছু করুন প্লিজ। আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতাকে ছেড়ে মায়ের দিকে তাকায়। মাধবী বেগম ছেলেকে চিনে। ছেলে যদি না চায় তাহলে সে কিছুই করবে না। তাই সে চুপচাপ আদ্রিতাকে রিকোয়েস্ট করতে দিল, কারণ এই পৃথিবীতে আদ্রিতাই সেই নারী যে ওই পুরুষকে শান্ত করতে পারে। আবার আদ্রিতাই সেই নারী যার জন্য ওই পুরুষ সব কিছু জ্বালিয়ে দিতে পারে। আদ্রিতাকে এক পায়ের ওপর বসিয়ে রেখেছে আদ্রিস। শক্ত করে মেয়েটার কোমর ধরে রেখেছেন যাতে সে নড়াচড়াও না করে। অন্য হাতে ফোনে কার নাম্বার বের করে কল দেয় কাউকে। 2 রিং হতেই অপর পাশ থেকে ফোন তুলে নেয়। হ্যালো স্যার, আমার শ্বশুর বাবাকে ছেড়ে দিন আফজাল সাহেব। জি স্যার, অবশ্যই, আমরা আপনার কমান্ডার অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, রাখছি। আদ্রিস কল কেটে দেয়। জান, বলে দিয়েছি তুই আর কাঁদবি না। তোর চোখে পানি আমার সহ্য করতে পারি না। আম্মুকে কল দিন। আদ্রিস আবার কল করে নিজের শাশুড়িকে। আদ্রিতার মা অরুণা বেগম ফোন তুলে নেয়। হ্যালো বাবা। আম্মু, আব্বু পৌঁছে যাবে কিছুক্ষণের মাঝে বাড়িতে। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই আম্মু, কাজটা শুধুমাত্র আপনার জন্য করেছি, তা না হলে আপনি তো সবটা জানেন। আমি জানি বাবা, আমার আদ্রিতার খেয়াল রাখো। জি আম্মু। আদ্রিস কল কেটে দেয়। আদ্রিতা নিরিবিলি ছিল এত সময়। আদ্রিস বউয়ের গলা থেকে চুল সরিয়ে সেখানে ঠোঁট রাখিয়ে, যান, একটুর জন্য তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। তুই আর কখনো কাঁদবি না। তোর কান্না আমার বুকের যন্ত্রণা দেয়। আমার মনে হয় সব কিছু জ্বালিয়ে দিই। আদ্রিতা কিছু বলে না, তবে আদ্রিসের ছোঁয়া তার ভেতরে কম্পন সৃষ্টি করেছে। কেমন ঠান্ডা হয়ে আসছে হাত পা। আদ্রিস ঠোঁট ঘষতে ঘষতে হঠাৎ করেই কামড় দিয়ে দেয়। আদ্রিতা আহ করে ওঠে। আদ্রিতার দুগাল চেপে ধরে। কথা বললে উত্তর কেন দিস না? সরি, চল যান, বিলি ফুলের মালা নিয়ে এসেছি তোর জন্য। আদ্রিস কোলে তুলে নেয় আদ্রিতাকে। আদ্রিতা কিছু বলে না, চুপচাপ আদ্রিসের ঘাড়ে মাথা রাখে। রুমে এসে আদ্রিতাকে বিছানায় বসিয়ে দেয় আদ্রিস। আর কাঁদবি না, আমি ফ্রেশ হয়ে আসছি, একসঙ্গে খাবার খাবো। আদ্রিতা মাথা নাড়ায়, তবে আদ্রিস দাঁড়িয়ে আছে। আদ্রিতা মাথা উঁচু করে তাকায়। আদ্রিতার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। আমি যখন কিছু বলবো তখন কথা বলে উত্তর দিবি। তোর নীরবতা আমার পছন্দ না। তুই শুধু আমার সঙ্গে কথা বলবি। আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে, বুঝেছিস? ঠিক আছে। আদ্রিস এবার ব্লেজারটা খুলে আদ্রিতার কাছে দেয়। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। আদ্রিস ওয়াশরুমে গেলে আদ্রিতা ওর কোটটা ঠিকঠাক করে রাখে। মনে মনে চিন্তা করে, লোকটা পাগল, কিন্তু আমার ভীষণ ভালোবাসা আসে ওনাকে দেখলে। এরপর আদ্রিতা ভাবে, আচ্ছা, ভালোবাসা কি আসে নাকি থাকে?
নিজের কল্পনাতেই নিজেই হাসে আদ্রিতা। ওয়াশরুম থেকে ভেজা হাত বাড়িয়ে আদ্রিতাকে আওয়াজ দিচ্ছে আদ্রিসের আওয়াজ শুনে আদ্রিতা দ্রুত সেই দিকে যায়। বউ, আমাকে ট্রাউজারটা ধরে দিন, আমি আনতে ভুলে গেছি। আদ্রিতা আদ্রিসের ডাক শুনে যায় ট্রাউজার আনতে। ট্রাউজার নিয়ে হাত বাড়িয়ে দেয়, তবে ট্রাউজারের সঙ্গে আদ্রিস তার বউকেও ওয়াশরুমে টেনে নেয়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছাড়ুন, কি করছেন এসব? তোকে ছাড়তে ধরিনি যান, তোকে যদি ছাড়তে হয় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আদ্রিতা মুখ ফুলিয়ে বলে, আমি কি ওভাবে ছাড়তে বলেছি? আমি তো বলেছি এখন ছাড়তে। ভারী অসভ্য আপনি। অসভ্যতার কি দেখেছিস জান? এখনও তো অসভ্য হইনি। যেদিন অসভ্য হয়ে যাব সেদিন পারবি তো আমাকে ঠেকাতে? তোর এই ছোট্ট শরীর আমার রুক্ষতা সহ্য করতে পারবে তো? আদ্রিতার গাল লাল হয়ে গেছে। তার উপর আদ্রিসে চুল দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি, যা আদ্রিতার গায়ে গিয়ে লাগছে। আদ্রিতার সামনে অংশ ভিজে গেছে। ছাড়ুন, এই রাতে গোসল করলে ঠান্ডা লাগবে। আদ্রিতাকে আরও জড়িয়ে নেয়। জান, তাহলে এমন কাজ করব যার জন্য মধ্যরাতে গোসল করতে হয়? তাহলে আর এসব কমপ্লেন করতে পারবি না। আদ্রিতার শরীর কাঁপছে। শীতল অনুভূতি এবং পানি ছোঁয়ায় আদ্রিতার ছোট্ট শরীরটা কাঁপছে। আদ্রিস বাঁকা হাসে। চোখ জোড়া আলাদা একটা ভয়াবহতা তার। আদ্রিতার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়, এমনভাবে চেপে ধরেছে যাতে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। তাই উপায় না পেয়ে আদ্রিতাও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদ্রিতার শরীর কম্পন খুব ভালো করেই অনুভব করছে আদ্রিস। আমার প্রাণ বোমরা, এভাবে যদি সারা জীবন আমার বাহুডোরে আবদ্ধ না থাকতে পারিস তাহলে এই পৃথিবীতেই থাকার প্রয়োজন নেই তোর। আদ্রিতা মাথা ওঠায়, আদ্রিসের চোখে চোখ রাখে। আমি কোথায় যাব? যেতে চাইলেও পারবি না। এমন করে কথা কেন বলেন সবসময়? আমি এমনই। আদ্রিতা ঠোঁটে উল্টে বলে, খিদে পেয়েছে, আপনার জন্য সব কাজ শিখেছি, এখন পর্যন্ত খাইনি, চলুন খেয়ে নিন। আদ্রিতার খিদে পেয়েছে কথাটা শুনে কি আদ্রিস আর স্থির থাকতে পারে? আধ ভেজা বউকে ছেড়ে দেয় আদ্রিস। যা, জামা পাল্টে নেয়। আদ্রিতা চলে যায়। আদ্রিস নিজেকে ড্রাই করে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। টেবিলে আপাতত শুধু আদ্রিতা আর আদ্রিস, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর আদ্রিস এখন চায় না তাদের ভেতর কোনো সার্ভেন্ট আসুক। বাধ্য বউয়ের মতো আদ্রিতা সকল খাবার বেড়ে দেয় আদ্রিসকে। এরপর নিজে বসে চেয়ারে। আদ্রিতাকে চেয়ারে বসতে দেখে আদ্রিতার হাত ধরে দাঁড় করায় আবার। আদ্রিতা অবাক হয়ে বলে, কি হয়েছে? সার্ভেন্টদের কেন সরিয়ে দিয়েছি বলতো? কেন? যাতে করে তুই এখানে বসতে পারিস। কথাটা বলে আদ্রিতাকে নিজের কোলে বসায়। অবশ্য ওদের সামনে কোলে বসাতে কোনো সমস্যা হতো না, কিন্তু তোর লজ্জা লাগে, তাই ওদের পাঠিয়ে দিয়েছি। আদ্রিতা মাথা উঠিয়ে চোখ ফিটফিট করে তাকায়। আদ্রিস মৃদু হেসে আদ্রিতার গাল দুটো চেপে ধরে চুমু খায় চোখে। এত কিউট কেন? আদ্রিতা আরও লজ্জা পেয়ে যায়। গাল দুটো খেয়ে ফেলবো জান। আপনি ভাত খাবেন না? হ্যাঁ, খাবো। আদ্রিস এবার আদ্রিতাকে ঝালানো বাদ দিয়ে খাবার বাড়ে প্লেটে, নিজেও খান আর বউকেও খাইয়ে দেয়। আদ্রিতা পা দুলিয়ে খাচ্ছিল। আদ্রিস এসব ছোট ছোট বিষয় খেয়াল করে। আদ্রিতা কি করে না করে সব কিছু খেয়াল করে। আদ্রিতার প্রতিটা ভালো স্বভাব এবং খারাপ স্বভাব সবই সে খেয়াল করে। খাওয়া শেষে দুজন উপরে চলে যায়। আদ্রিস এবং আদ্রিতার সকল কাজ পর্যবেক্ষণ করছিল এতক্ষণ দূরে দুটো চোখ। ওরা উপরে চলে গেলে সেও অন্যদিকে চলে যায়। হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে জাহিনকে। জাহিনের বাবা ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছে। জাহিনের বাবা উকিল। অনেক কাজ ছেড়ে তিনি এতদিন ছেলেকে নিয়ে হসপিটালে ছিলেন। বাসায় এসেই অনেক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বসে গেছেন। জাহিন তার রুমে এসে ফোন অন করে। হসপিটাল থাকাকালীন সে ফোন ব্যবহার করতে পারেনি। ফোন হাতে নিয়ে কল করে কাউকে। জাহিন, হ্যালো। অপর পাশ থেকে, জি স্যার বলুন। ক্লায়েন্টকে বলো অপেক্ষা করতে। স্যার অপেক্ষা করবে? আপনি বললে সবাই অপেক্ষা করবে। সবাইকে বলো কিছুদিনের জন্য কাজ ছেড়ে দেশ থেকে চলে যেতে। আদ্রিস খান এসেছে ইতালি থেকে। আশা করি এর থেকে বড় আতঙ্ক তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। আদ্রিস খানের নামটা শুনে অপর পাশের লোকটা তুলতে যায়। কি বলছেন স্যার? আদ্রিস খান?
হ্যাঁ, যা বলছি তাই করো। আর এখন আমার সঙ্গেও কেউ কোনো প্রকার যোগাযোগ আপাতত করবে না। জি স্যার। জাহিন কল কেটে দেয়। আয়নার দিকে তাকিয়ে নিজের হাতের ক্ষতস্থানটা দেখে। অদ্ভুত, তাই না? এই খেলা কত দূর খেলতে পারে আদৃশ খান, আমিও দেখব। বড় কোনো ষড়যন্ত্র আছে এর পেছনে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিল আদ্রিতা। শোবার আগে চুল না বাঁধলে ভালো লাগে না, এখন ভালো লাগবে ঘুমালে আর চুল সামনে আসবে না। আদ্রিতাকে চুল বাঁধতে এক নজরে তাকিয়ে তাকিয়ে দেখছিল আদৃশ। প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে ভুয়ের। চুল বাঁধা শেষে আদ্রিতা ঠোঁটে একটু লিপ বাম ব্যবহার করে। তারপর বিছানায় উঠে বসে। আপনি শুবেন না? না, শুব না। কেন? কাজ আছে কিছু। তাহলে আমি ঘুমাই? হ্যাঁ। আদ্রিতা শুয়ে পড়ে। ক্লান্ত সে, রাতও হয়েছে। শুয়ে পড়তে ঘুম চলে আসে। আদৃশ তাকিয়ে আছে আদ্রিতার গ্লোসি ঠোঁট দুটোর দিকে। আদৃশ চাইলে এখনই হামলা করতে পারে ওই ঠোঁট জোড়ায়, কিন্তু সে আদ্রিতাকে সময় দিতে চায়, তার সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে চায়। হুট করে আদৃশের স্পর্শ আদ্রিতাকে ভয় পাইয়ে দিতে পারে। আদ্রিতা ভয় পাবে এমন কোনো কাজ আদৃশ করতে চায় না, তাই নিজের মন না চাইতেও আদ্রিতাকে সে সময় দিচ্ছে। ঘুমিয়ে নেয় যান, খুব করে ঘুমিয়ে নেয়। আমার সময় যখন আসবে তখন এই ঘুমটা আমি তোকে ঘুমাতে দেব না, তাই এখন ঘুমিয়ে নে। সামনে কঠিন সময় আসছে। আদৃশ আসলে ল্যাপটপে আদ্রিতার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম দেখছিল। আদ্রিতা এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে। আদ্রিতাকে সে আরও ভালো করে পড়ালেখা করতে চায়। নিজের কাজ শেষ করে আদৃশ চাদরের নিচে চলে আসে, আদ্রিতাকে জড়িয়ে নেয়। আদ্রিতার ঘ্রাণ মাতাল করে দেয় ওকে। মাঝরাতে হঠাৎ করে চোখ খুলে যায় আদৃশের। পাশে ফিরে দেখে হাতের ওপর আদ্রিতা নেই, পাশে নয়, রুমই নেই, কিন্তু ওয়াশরুমের দরজা বন্ধ। আদৃশ উঠে বসে। গরম গরম ভাব, ঘেমে গেছে সে। এসির পাওয়ার বাড়িয়ে দেয়। উপরে টি শার্টটা খুলে ফেলে। সে এক ভয়ানক স্বপ্ন দেখেছে, যা দেখাচ্ছিল আদ্রিতা তার সাথে নেই, এবং একটা কুয়াশা ঘেরা অতীত। ওয়াশরুমের দরজা খুলে আদ্রিতা রুমে প্রবেশ করে। আদৃশকে উঠে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? ঘুমান নেই? আদৃশ মাথা উঠিয়ে তাকায়। আদৃশের খোলা বুক আদ্রিতার গাল লাল করে দিচ্ছে। গাল দুটো গরম হয়ে গেছে তার। এদিকে আদ্রিতা এগিয়ে যায়। আদৃশ শক্ত করে জড়িয়ে ধরে আদ্রিতাকে। কি হয়েছে? কিছু না, আমার ভালো লাগছে না। আমার মাথায় হাত বুলিয়ে দিবি? আদ্রিতা আদৃশের মাথা নিজের কোলে রাখে, লম্বা চুলগুলো টেনে দেয়। আদৃশ আদ্রিতার কোমর জড়িয়ে ধরে রেখেছে। তার খারাপ লাগছে। চোখ বন্ধ করে একটা মধ্যবয়স্ক মহিলার চেহারা ভেসে ওঠে। মনে মনে আদৃশের একটাই প্রশ্ন, কেন ছেড়ে দিয়েছিল আমাকে? কেন? কি দোষ করেছিলাম আমি? সকাল বেলা তখন ভালো করে ওঠেনি। আদৃশ ঘুম থেকে উঠে গিয়েছে। আদৃশ দেখতে পায় সে আদ্রিতার কোলে শুয়ে আছে। মেয়েটা খাটের বোর্ডে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। একটা হাত তখনও আদৃশের মাথায়। আদৃশের মায়া লাগে। মেয়েটার এত ভালোবাসা কি সে পাওয়ার যোগ্য? আদৃশ উঠে বসে, আদ্রিতাকে শুয়ে দেয়। আদ্রিতার কপালে চোখে ঠোঁটো চুমু খায়। তোর ভালোবাসা শুধু আমার জন্য, আমার জন্য জান। এই ভালোবাসা অন্য কোনো পুরুষ পেতে পারে না। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়, আরেকটা চুমু খায় কপালে। মায়াবী সে, ভীষণ মায়াবী। আদৃশ উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখছে আদৃশ। হাতে ঘড়ি ফুটতে ফুটতে আদ্রিতার দিকে তাকায়। একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিকি নোটে একটা সিরকুট লিখে সেটা আয়নায় লাগিয়ে দেয়। এরপর সে বেরিয়ে যায়। সকাল সকাল অ্যালার্ম বাজতে ঘুম ভাঙে আদ্রিতার। আদৃশের জন্য সব কাজ করবে বলে সে আগে থেকেই অ্যালার্ম দিয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠে আদৃশকে পাশে না দেখে একটু অবাক হয়। এত সকালে সচরাচর তাকে উঠতে দেখা যায় না। আদৃতা ওয়াশরুমের দিকে লক্ষ্য করে, কিন্তু সেটা ফাঁকা। আদ্রিতা বিছানা ছেড়ে নেমে পাশে তাকাতে আয়নায় একটা স্টিকি নোট খুঁজে পায়। সেখানে লেখা, আজকে তোকে ছুটি দিলাম, নিজেরটাই নিজেই বাঁধলাম, কিন্তু এরপর থেকে মোটেই ছুটি পাবি না। রোজ তোর কাজ তোকেই করতে হবে। ঘুমিয়ে থাক, উঠে খাবার খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে। আদ্রিতার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে আবার বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়।
নিউরোলজিক্যাল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিস, হাতে একটা নাম্বার। সেই নাম্বারে কল করে আদ্রিস। অপর পাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো, কে? জাহানারা বেগমের রুম নাম্বার কত? অপর পাশের লোকটা বেশ অবাকই হয়। এত বছর পর ওই মৃতপ্রায় মানুষটার খোঁজ কেন আপনি করেছেন, একটু বলা যাবে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। 202। আদ্রিস কল কেটে দেয়। হসপিটালের ভিতরে প্রবেশ করে। এখানে মূলত ব্রেন রুগীদের রাখা হয়। এটা পাগলা গারদের মতো। আবার এখানে রিহ্যাব সেন্টারও আছে। আদ্রিস ভেতরে গিয়ে রিসেপশনের মেয়েটির সঙ্গে কথা বলে। মেয়েটি তাকে একটা নার্সের সঙ্গে 202 নম্বর রুমে দিয়ে আসে। সেখানে একজন মধ্যবয়স্ক মহিলা শুয়ে আছে বিছানায়। আশেপাশে বেশ পরিষ্কার। আদ্রিস এগিয়ে যায়, একটা টুল টেনে রুগীর বিছানার পাশে বসে। কারো শব্দ শুনে জাহানারা বেগম চোখ খুলে তাকায়। একটা সুদর্শন ছেলেকে দেখে তিনি অবাক হন। দ্বিস্বরে জিজ্ঞেস করে, কে তুমি বাবা? আদ্রিসের চোখ লাল হয়ে আসছে, তবে মুখে সেই ঠান্ডা এক্সপ্রেশন, কোনো প্রকার নড়চড় নেই। আপনার শরীর কেমন আছে? জাহানারা বেগম মৃদু হাসলেন। আমার শরীর তাচ্ছিল্য স্বরে, ভালো আছে। বেশি দিন বাঁচার আর ইচ্ছে নেই। ভালো আর খারাপ থেকে কী লাভ? আদ্রিস কিছু বলে না বা কিছু শুনিও না। কথাগুলো শুনিয়ে সে বেরিয়ে যায়। জাহানারা বেগম আদ্রিসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এক নজরে। তার চোখের কোনা গড়িয়ে দুফোঁটা পানি পড়ে। আদ্রিস বেরিয়ে গাড়ি চালিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসে আসতে প্রেমে এগিয়ে যায়। স্যার, চা বা কফি দেব? আদ্রিস হাঁটতে হাঁটতে বলে, ব্ল্যাক কফি। প্রেমা দ্রুত কফি আনতে চলে যায়। আদ্রিসকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। আদ্রিস কেবিনে গিয়ে তার কাজে মন দেয়। কিছুক্ষণ পর প্রেমা কফি নিয়ে রুমে যায় আদ্রিসের। আদ্রিস কফিটা নিয়ে নেয়। স্যার, আর কিছু লাগবে? দয়া করে ডিস্টার্ব না করে নিজের কাজে মন দিলে খুশি হই। প্রেমার মুখটা চুপসে যায়। সে চলে যায় কেবিন থেকে। আদ্রিস কোম্পানির সব কাজগুলো দেখে নেয়। যেভাবে এই কোম্পানি এগোচ্ছে, এতে করে খুব দ্রুত ভরাডুবি খাবে। এটাকে আবার নাম্বার 1 পজিশনে আনতে হলে করতে হবে কঠিন পরিশ্রম। আদ্রিস সেই পথেই হাঁটছে। খানবাড়িতে আদ্রিতা রান্না করতে বসেছে। আদ্রিসের জন্য খাবার নিয়ে যেতে চায়। মেয়েটা মনে মনে ভীষণ খুশি। বরের জন্য খাবার নিয়ে যাবে। মিসেস মাধবী বেগম সাহায্য করছে। অনেকদিন পর সেও কিচেনে এসেছে। মা, দেখো না, এটা হয়ে গেছে না? কই দেখি। মাধবী বেগম ভালো করে দেখে। হ্যাঁ, হয়ে গেছে। ও মা, তাহলে এসব প্যাক করে দিতে বলো। মাধবী বেগম মৃদু হাসলেন। হ্যাঁ, ঠিক আছে, যাও, প্যাক করে দিতে বলছি। ততক্ষণে গোসল করে এসো। ঠিক আছে। আদ্রিতা উপরে চলে যায়। মাধবী বেগম ছেলের বউয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তাদের পরিবারের জন্য দোয়া হয়ে এসেছে। মানতেই হবে, আদ্রিসের মতো ঘাড় তাড়া ছেলেকে সে বাড়িতে আটকাতে পেরেছে শুধুমাত্র আদ্রিতার মায়া আর আদ্রিতার মোহ। সার্ভেন্ট আদ্রিতার রান্না করা খাবারগুলো সব প্যাক করে দেয়। আদ্রিতা গোসল করে একটা শাড়ি পরেছে। গ্রামে থাকার কারণে শাড়ি পরার ট্রেনিং তার আছে। শাড়ি পরে চুল আঁচড়ে নেয়, তারপর নিচে চলে আসে। সার্ভেন্ট প্যাক করা খাবারগুলো ড্রাইভারকে দিয়ে দিয়েছে। আদ্রিতাকে শাড়ি পরে নামতে দেখে হাসান মাধবী বেগম। তোকে ভারী মিষ্টি দেখাচ্ছে মা। তাই? হ্যাঁ। তাহলে যাই এখন? হ্যাঁ, যা। মাধবী বেগম আদ্রিতাকে এগিয়ে দেয়। আদ্রিতা গাড়িতে বসে খুশি মনে অফিসের দিকে অগ্রসর হয়। আশরাফ খান হঠাৎ করেই এই দুপুরবেলায় বাসায় চলে এসেছে। মাধবী বেগম অবাক হয়ে দেখে, কি ব্যাপার, তুমি এই অবেলায় এখানে? তুমি জানো আজকে তোমার ছেলে কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? ও অফিস গেছে না? না, অফিস যায়নি। তাহলে? আশরাফ খান বসে পড়েন সোফায়। গাড়ির ভেতর থেকে বাহিরের দৃশ্য বেশ উপভোগ করছে আদ্রিতা। মনের মাঝে মৃদু হাওয়া বেয়ে যাচ্ছে। গ্রামের ছুটেছে আদ্রিতা, অনেক ছুটেছে। চঞ্চলতা তার কোনো দিনই কম ছিল না। তবে 16 বছর বয়সে আদ্রিতাকে যেদিন মিজান আলী বিয়ের জন্য জোর করেছিল, সেদিন মনের মাঝে থেকে সব চঞ্চলতা হারিয়ে গিয়েছিল। বাবাকে এত কান্না করে বলেও লাভ হয়েছিল না। বিয়ের পর আদ্রিতা আবিষ্কার করে নতুন এক ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্ব একটু বুঝতে শিখেছে, চঞ্চলতা হারিয়েছে।
নিজের আদ্যপান্ত চিন্তা করতে করতে খান গ্রুপের সামনে পৌঁছে যায় আদ্রিতা। মেয়েটা সাদামাটা হয়েই এসেছে, শরীরে লাল রঙের একটা জামদানি শাড়ি আর হাতে গলায় হালকা সোনা, যা কিনা মাধবী বেগম দিয়েছিল। নাকটা ফোটানো নেই আদ্রিতার, কারণ নাক ফোটাতে তার ভয় লাগে। সব থেকে বড় কথা, তার ভালো লাগে না নাকের নথ। এই জন্য মাধবী বেগম তাকে জোর করেনি কখনো। তবে হাতে সোনার ভালা যেন কখনো না খুলে সেই নির্দেশ আছে। গাড়ি থেকে নেমে মাথায় ঘুমটা টেনে অফিসের ভেতর প্রবেশ করে আদ্রিতা। আদ্রিতাকে দেখে সবাই অবাক হয়ে গেছে। তাদের অফিসে এই মেয়েটাকে। আদ্রিতা এগিয়ে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আদ্রিস খানের রুমটা কোন দিকে? মেয়েটা ভদ্রভাবে উত্তর দেয়, আপু স্যারকে দিয়ে কী করবেন? আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? আদ্রিতায় মৃদু হাসে, আমার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, আপনি গিয়ে প্লিজ বলুন আদ্রিতা এসেছে, আমি ওনার স্ত্রী। মেয়েটা একটু অবাক হয়, কারণ আদ্রিস যে বিবাহিত এটা অনেককে বললে ভুল হবে। প্রায় বাসার মানুষ বাদে কেউই জানে না। এখন কেউ এসে যদি অফিস সিইও এর বউ দাবি করে নিজেকে, তাহলে একটু গাটাগাটি করতেই হবে। মেয়েটা তাই আবার হেসে উত্তর দেয়, আপু আপনি একটু বসুন, আমি স্যারের থেকে জিজ্ঞেস করে আসছি। মেয়েটা ওঠার সোজা প্রেমার রুমের দিকে চলে যায়, কারণ আদ্রিসের কেবিনে কোনো স্টাফ যেতে গেলে প্রেমার থেকে পারমিশন নিতে হয়। এটা ওই অফিসের নিয়ম। আদ্রিসের রুমে প্রেমা যেহেতু সেক্রেটারি সহ কিছু লোকেই যখন তখন নক করে প্রবেশ করতে পারে, বাকি স্টাফরা ওই প্রেমার মাধ্যমেই দেখা করে। আদ্রিতা গিয়ে একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে মেয়েটার। আদ্রিতার ভীষণ খুশি খুশি লাগছে। আদ্রিস অবশ্যই খুশি হবে তাকে দেখে। আদ্রিতাকে এভাবে বসে থাকতে দেখে একজন এগিয়ে আসে, কারণ প্রায় 15 মিনিট হলো আদ্রিতা বসে আছে আর ওই মেয়েটাও ফেরেনি। মিস, আপনি এখানে কী কাজে এসেছেন? আমি খাবার নিয়ে এসেছি, আদ্রিতা সাদাসিধে উত্তর দেয়। লোকটা ব্রু কুঁচকে বলে, কার জন্য মিস? আপনার হাজব্যান্ড এই অফিসে চাকরি করে কি? হ্যাঁ মিস, আপনি কল করুন তাকে। আদ্রিতা হাসি হারিয়ে যায়, কল করব? আসলে আমার কাছে তো ফোন নেই। লোকটা এবার নিজের জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মেয়েটার কাছে ফোন নেই, আবার হাজব্যান্ডকে সেও এখানে আসেনি, তাহলে কি কোনো রকম সুযোগ নেওয়া যায়? আদ্রিতাকে দেখতে ভীষণ মিষ্টি দেখাচ্ছে, আর আদ্রিতার ইনোসেন্স দেখে লাইফ হয়ে যাচ্ছে। অফিস রুমে বসে বসেই কেন জানি না নিজের আশেপাশে আদ্রিতা অনুভূতি হচ্ছিল আদ্রিসের। কেন জানি না তার ষষ্ঠ ইন্দ্রিয় সর্বদাই আদ্রিতার উপস্থিতি টের পাইয়ে দেয়। তবে এখানে আদ্রিতা কীভাবে আসবে মাথাটা বেশ ধরেছে। তবে প্রেমা মেয়েটাকে মোটেই ডাকতে ইচ্ছে হচ্ছে না, তাই নিজে কফি নিজেই নেওয়ার চিন্তা করলো আদ্রিস। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কেবিন থেকে বাইরে এমপ্লয়ি এড়িয়েতে চলে আসে। তবে সেখানে এসে যে দৃশ্য সে দেখে, যা দেখার জন্য আদ্রিস মোটেই প্রস্তুত ছিল না। সেই ছেলেটা আদ্রিতার পাশে বসে আছে। আদ্রিতা যদিও সরে যেতে গেলে ছেলেটা যখনই আদ্রিতার হাত ধরবে, এমন সময় ঝড়ের বেগে আদ্রিস এসে ছেলেটার হাত ধরে বসে। আদ্রিতা আদ্রিসকে দেখে উঠে দাঁড়ায়। আদ্রিস রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, কি করতে চাইছিলি তুই? বস, আমি মেয়েটাকে সাহায্য করছিলাম। সাহায্যকেও হাত ধরে করে? আদ্রিসের হুঙ্কার শুনে আদ্রিতাও কেঁপে উঠেছে। আদ্রিতা বুঝতে পারেনি বিষয়টা। আদ্রিতার পারমিশন না নিয়েই ছেলেটা আদ্রিতার পাশে চেয়ার টেনে বসে। আদ্রিতা উঠে যেতে গেলে ছেলেটা যখন আদ্রিতার হাত ধরবে, তখনই আদ্রিস চলে আসে। এতক্ষণে সেখানে প্রেমা আর ওই মেয়েটাও চলে এসেছে। আদ্রিস আদ্রিতাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এখানে কেন এসেছিস? আমি তো খাবার নিয়ে এসেছিলাম। আদ্রিস ছেলেটার দিকে তাকিয়ে বলেন, তোকে তো পরে দেখে নিচ্ছি। কথাটা বলে আদ্রিস আদ্রিতাকে সোজা কেবিনে নিয়ে আসে। আদ্রিসের কেবিন সাউন্ড প্রুফ সাথে সিকিউর। উপস্থিত সকল এমপ্লয়ি অবাক। আদ্রিসকে এভাবে রাখতে কেউ দেখেনি। প্রেমী এগিয়ে আসে মেয়েটাকে, জাফর ভাই, জানি না প্রেমা আপু, আমি তো সাহায্য করতে চাইছিলাম। স্যার কেন রেগে গেল? আরে মেয়েটা কে? আমার মনে হয় মেয়েটা হলো স্যারের বউ। প্রেমা রেগে যায়, বউ বললেই হলো? হতে পারে মেয়েটা বউ, না হলে স্যার এত রেগে যায়? প্রেমা মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। থামো, যে যার কাজে যাও। আদ্রিসের কেবিনে আদ্রিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কথা বলছে আদ্রিস। এসেছিস কেন এখানে? তাও শাড়ি পরে? তোর এসব রূপ শুধু আমার জন্য?
তুই অন্য কাউকে কেন দেখাবি? আমি কাউকে কি দেখালাম? আমার লাগছে, বিশ্বাস করুন। খাবার নিয়ে এসেছি। উফ, আমার মাথা যন্ত্রণায় পেটে যাচ্ছে। তুই আমার কলিজা, তোর শরীরে কেউ হাত দিলে সেই হাত আমি কেটে ফেলব। আদ্রিতা কাঁদছে। আদ্রিতার মুখটা চেপে ধরে, কাঁদবি না, মোটেই কাঁদবি না। তুই বুঝিস না কেন? কেউ তোর দিকে নজর দিলে আমার সহ্য হয় না। আদ্রিতা কিছু বলে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আদ্রিস পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নেয়। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছিল। ওই লোকের নজর ভালো ছিল না, ও তোকে শোয়ার চেষ্টা করছিল। আদ্রিস জড়িয়ে নেয় আদ্রিতাকে। আমার প্রাণ বোমারা, আমার সহ্য হচ্ছে না, মোটেই সহ্য হচ্ছে না। তুই এরপর থেকে শুধুমাত্র আমার সামনে শাড়ি পরবি, বুঝেছিস? বুঝেছি, ফুপিয়ে আদ্রিতা চোখের পানি মুছিয়ে দেয়। কাঁদিস না, কাঁদবি না আর। যা, হাত মুখ ধুয়ে আয়। আদ্রিতা ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। আদ্রিতা দেখে আদ্রিস নিজের চেয়ারে বসে বসে সিগারেট টানছে। আদ্রিতার সহ্য হয় না দোয়া। আদ্রিতাকে দেখে আদ্রিস সিগারেটটা ডাস্ট কোটায় ফেলে দেয়। এদিকে আদ্রিতা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আদ্রিসের দিকে। এখানে বস, নিজের কোলের উপর ইশারা করে। আদ্রিসের কথা মতো কোলে গিয়ে বসে। আদ্রিস চোখ বন্ধ করে আদ্রিতার ঘাড়ে মাথা রাখে। নিঃশ্বাসের সাথে সুগন্ধি উপভোগ করে। কি নিয়ে এসেছি সেখানে? খাবার। তুই কীভাবে জানলি আমি খাইনি? আপনি সকাল সকাল বেরিয়েছেন, তাই ভাবলাম। আদ্রিতার কোমর শক্ত করে ঝুড়িয়ে ধরে রেখেছে। আমার কলিজা ঠান্ডা হচ্ছে না, আমার প্রচুর রাগ হচ্ছে। আদ্রিতা মুখ ফুলিয়ে নেয়। আপনি সব সময় রাগ করেন, তুই রাগ করার মতো কাজ করিস। আদ্রিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর যেটা করে তার জন্য আদ্রিস মোটেই প্রস্তুত ছিল না। আদ্রিসের গালে টুক করে চুমু খায়। আদ্রিস চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদ্রিতা মাথা নামিয়ে রেখেছে। আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। কি করলি এটা? বুঝতেই পারলাম না। কিছু করিনি। আদ্রিস আরও কিছু বলবে তার আগে দরজায় টোকা পড়ে। আদ্রিস বিরক্ত। কে? স্যার, আমি প্রেমা, আসুন। আদ্রিতা উঠতে গেলে আদ্রিস শক্ত করে চেপে ধরে। তো করতে বলেছি, কিন্তু ওরা দেখলে কি মনে করবে? তুই আমার বউ, কে কি মনে করলো আমার তাতে কিছু যায় আসে না। প্রেমা ভিতরে এসে আদ্রিতাকে আদ্রিসের কোলে দেখে চোখ বড় বড় করে নেয়। স্যার, এই যে ফাইলটা এখানে রেখে যান, আর আগামী 2 ঘন্টার জন্য প্লিজ বিরক্ত করবেন না। জি স্যার। প্রেমা বেরিয়ে যায় একরাশ রাগ নিয়ে। প্রেমা চলে যেতে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, চল, কি এনেছিস নিজের হাতে খাইয়ে দিবি। আদ্রিস খাবারগুলো প্লেটে নিয়ে আসতে দেয়। কিছুক্ষণের মাঝে খাবারগুলো সব পরিবেশন করে দেয়। খানবাড়িতে আদ্রিস গিয়েছিল নিউরোলজিক্যাল হসপিটালে, যেখানে জাহানারা বেগম থাকে। হ্যাঁ, তুমি মিথ্যে বলছো। আদ্রিস কেন সেখানে যাবে? এত বছর পর কেন যাবে? জানি না কেন যাবে, কিন্তু আদ্রিস গিয়েছিল। কিছু কি কথা হয়েছে ওদের মাঝে জানো? না, জানি না। শুধু জানি কেউ একজন জাহানারা বেগমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এত বছর পর কে হতে পারে? আর আদ্রিস আজ সকাল সকাল বেরিয়ে গেছে। আদ্রিস আমার ছেলে। পৃথিবীর কেউ এই সত্যি অস্বীকার করতে পারবে না। তুমি শান্ত হও মাধবী, আমি সব করেছি আশরাফ। আদ্রিসকে আদ্রিতার সঙ্গে বিয়ে দিয়েছেন, যাতে করে ও সব কিছুর ভেতর ব্যস্ত হয়ে পড়ে। আদ্রিসের সঙ্গে আদ্রিতার স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও তৈরি হয়নি। আদ্রিতাকে বাচ্চা নিতে বলো। আদ্রিসকে আরও ব্যস্ত করে ফেলো। মাধবী বেগমের চোখে পানি। আশরাফ খান স্ত্রীকে জড়িয়ে ধরেন। কেঁদো না। আদ্রিস তোমার ছেলে তোমারই আছে, তোমারই থাকবে। তো ভিউয়ার্স, গল্পটার অনেক রহস্য বাকি আছে। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।